আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রূপী আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। গত মাসের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও শক্তিশালী ভূমিকম্পের শিকার হল নেপাল, 41 জন নিহত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2 মাসেরও বেশি সময় পর খোঁজ মিলল বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ব্রিটেনে বহুল আলোচিত হিউম্যান রাইটস অ্যাক্ট সংস্কার করতে চায় ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার। অর্থনীতিতে সরকারি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আকার বাড়ছে আগামী বাজেটে। এবং অভিবাসী পাচারকারী দলগুলো নির্মূলে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা। এবারে বিস্তারিত। গত মাসের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও শক্তিশালী ভূমিকম্পের শিকার হল নেপাল। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.3। এর পরপরই বেশ কয়েক দফা কেঁপে কেঁপে ভূকম্পন অনুভূত হয় সারা নেপাল জুড়ে। আর আগের বারের মতো এবারও বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। ভূমিকম্পে নেপালে এখনো পর্যন্ত 41 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর বাংলাদেশের তেঁতুলিয়ায় ভূমিকম্প আতঙ্কে মারা গেছে একজন। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। ভূমিকম্পের ধ্বংসস্তূপে আবারও ভূমিকম্প। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। স্থানীয় সময় বেলা 12:30টার কিছু পরে আঘাত হানে এই ভূমিকম্প। এবারের ভূমিকম্পে উৎপত্তিস্থল রাজধানী কাঠমান্ডু থেকে 83 কিলোমিটার পূর্বে কোদারি। চীন সীমান্ত সংলগ্ন এই এলাকার অবস্থান হিমালয় পর্বতমালার খুব কাছেই। But network is busy. It's not reachable. I'm worried for my family. I think it's a really big hit of earthquake because the gate has also slanted and every pole are moving like that they will fall again. এই সময় নেপাল পার্লামেন্টে অধিবেশন চলছিল। এই দৃশ্য পার্লামেন্টের একটি ক্যামেরায় ধারণ করা। People knew to get outside right away. The cars were shaking, the buildings were swaying, and I think one of the most shocking things was how long the earthquake went on for. Particularly for our Nepalese staff here, it was very traumatic. A lot of them have families and friends who are living in buildings that may have been damaged in the first earthquake. মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে এর মাত্রা ছিল 7.3 আর গভীরতা ছিল 18.5 কিলোমিটার। প্রথমবার আঘাতের আধ ঘন্টার মাথায় 6.3 মাত্রার আফটার শক অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল রামেচাপ। এরপরে আরো কয়েকটি আফটার শক অনুভূত হয়। গেল মাসের ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতায় আতঙ্কিত হয়ে পড়েছে দেশটির মানুষজন। ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার আর বাংলাদেশের বেশ কিছু জায়গায়। গেল 25 এপ্রিল 7.8 মাত্রার ভূমিকম্পে নেপালে 8,500-এর বেশি মানুষ প্রাণ হারান। এরপর থেকে দেশটিতে কয়েকশো আফটার শক অনুভূত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2 মাসেরও বেশি সময় পর খোঁজ মিলল বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের। দুপুরে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বললেন, ভারতের মেঘালয়ের একটি হাসপাতাল কর্তৃপক্ষের ফোনে প্রথম জানতে পারেন সালাউদ্দিনের অবস্থান। পরে কথা হয় তার সাথেও। হাসিনা আহমেদ জানান, এখন সালাউদ্দিনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন। 20 দলের ডাকা টানা অবরোধের 2 মাসের মাথায় গত 10 মার্চ হঠাৎই নিখোঁজ হন আগে থেকেই আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। সে সময় পরিবারের দাবি ছিল উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় তাকে। তবে বরাবরই তা অস্বীকার করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বামীর খোঁজ পেতে স্ত্রী হাসিনা আহমেদ ধর্ণা দেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে নানা মহলে। 2 দফা স্মারকলিপি দেন প্রধানমন্ত্রীর কাছে, রিট করেন হাইকোর্টে। নিখোঁজ সালাউদ্দিনকে খুঁজে বের করার দাবি জানিয়ে কয়েক দফা বক্তব্য বিবৃতি দেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও।
আমি আবারও অবিলম্বে সালাউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। অবশেষে নিখোঁজে ৬২ দিন পর আকস্মিকভাবেই মেলে সালাউদ্দিনের সন্ধান। বেলা ১২টায় ভারতের মেঘালয়ের মিনাজ মানসিক হাসপাতাল থেকে আসা একটি ফোনে অবসান ঘটে সব জল্পনা কল্পনার। স্বামী জীবিত আছেন সেই খবর পেয়েই হাসিনা আহমেদ ছুটে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়। ১ ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে দুপুর ২:৩০টায় নিজ বাসায় সাংবাদিকদের জানান সালাউদ্দিন আহমেদের সন্ধানের বিস্তারিত ঘটনা। আপনাদের সবার দোয়ায় ইনশাআল্লাহ আমার স্বামী বেঁচে আছেন। ওনার সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ ঘন্টা দুয়েক আগে। ইন্ডিয়ার মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে, মেন্টাল হসপিটালে উনি আছেন। আমরা দ্রুত ওনার সাথে ওখানে পৌঁছানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। তবে মেঘালয়ের ওই হাসপাতালে কিভাবে গেলেন সালাউদ্দিন তা স্পষ্ট করতে পারেননি হাসিনা আহমেদ। না, আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করেছিল। ওখান থেকে ফোন করে বলা হয়েছে যে আপনার হাজব্যান্ড সালাউদ্দিন সাহেব আপনার সাথে কথা বলতে চাচ্ছে একটু। ওর পরে ওনার সাথে আমাকে কথা বলায় দিয়েছে। উনি বলেছেন আমি বেঁচে আছি তোমাদের সবার দোয়ায়, ইনশাআল্লাহ আমি ভালো আছি। স্বামীকে দেশে ফিরিয়ে আনাই এখন তার মূল লক্ষ্য। সেজন্য শীঘ্রই যেতে চান ভারতে, আর এজন্য চাইলেন সরকারের সহায়তা। সবার সাহায্য চাচ্ছি আমি। আমার তো ভিসা করানোর জন্য অবশ্যই সরকারি সাহায্য লাগবে। সিলেটে অনন্ত বিজয় দাস নামে এক ব্লগার খুন হয়েছেন। মঙ্গলবার সকালে সুবিদ বাজার এলাকায় নিজ বাসার সামনেই তিনি দুষ্কৃতকারীদের হাতে খুন হন। এই ঘটনায় জাগরণ মঞ্চ সহ সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনিল পাল ও এস আলমগীরের ক্যামেরায় বিস্তারিত থাকছে আহমেদ সালিমের রিপোর্টে। ঢাকায় ২১শে বইমেলায় ব্লগার অভিজিৎ খুন হবার পর এবার সিলেটে খুন হলেন আরেক ব্লগার। মুক্তমনা তরুণ এই ব্লগারের নাম অনন্ত বিজয় দাস। মঙ্গলবার সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় তিনি খুন হন। খুনের ঘটনা পরিচিত মহলে ছড়িয়ে পড়লে সুখের ছায়া নেমে আসে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। এটা আমরা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করছি। আমরা আশা করছি সরকার তার দায়িত্ব পালন করবে। আমরা আশা করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। আইনের শাসনের যদি যথাযথ প্রয়োগ হতো, হয়তো এইরকম কর্মকাণ্ডে যারা প্ররোচনা পাচ্ছে তারা সাহসী হতো না। ৭২ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি ৭২ ঘন্টার খুনিদের গ্রেফতার না হয় তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। সকাল ৯টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেশেন্টদের যেভাবে ইনজুর, এক্সেসিভ ব্লিডিংয়ের কারণে মারা যেতে পারে, যেটা আমাদের কাছে আস্তে আস্তে যে সময় নিছে এই ব্লিডিংয়ের কারণে আমার কাছে এটা মনে হয়। অনন্ত বিজয় সুবিদবাজার নুরানি এলাকার রবীন্দ্র কুমার দাসের ছেলে। তিনি পূবালী ব্যাংক জাউয়াবাজার শাখায় চাকুরি করতেন। এদিকে বিকেলে অনন্তর মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় সিলেটের সুশীল সমাজ ঘটনার নিন্দা জানান। আমরা যারা নিজেদেরকে প্রগতিশীল গণতান্ত্রিক মুক্ত মনের অধিকারী বলি, আমাদের আরও সতর্ক হওয়া দরকার এবং এই অপশক্তিকে রাজনৈতিক সামাজিকভাবে নির্মূল করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। হত্যাকাণ্ডগুলোর বিচার যদি দ্রুত করা না হয় তাহলে বারবার এরকম হত্যাকাণ্ড হতে থাকবে এবং লাশের মিছিল দীর্ঘায়িত হতে থাকবে। আমরা এটা কোনোভাবেই কাম্য না। এই স্বাধীন দেশে মানুষ মুক্তভাবে চলুক, এটা আমরা সবসময় চাই। এদিকে এ ঘটনার পর জাস্ট পেস্ট আইটি নামের একটি ওয়েবসাইট থেকে আল কায়দার ভারতীয় শাখা ও আনসার বাংলা টুইট হত্যার কথা স্বীকার করেছে। আহমদ সেলিম, বাংলা টিভি নিউজ, সিলেট। ব্রিটেন প্রসঙ্গ। ক্যামেরন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ডেভিড ক্যামেরন বলেছেন তার সরকার কর্মজীবী মানুষের জন্য কাজ করবে, আর এই সরকারের প্রধান কাজ হবে সকল মানুষের জন্য ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের নিশ্চয়তা দেয়া, হাউজিং সমস্যার সমাধান, স্কুল রিফর্ম সহ বিভিন্ন সংস্কারমূলক কাজ সমাধান করা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট থেকে। ক্যামেরন উপস্থিত হওয়ার সাথে সাথে এভাবে তাকে অভ্যর্থনা জানান ক্যাবিনেট মেম্বাররা। পুরো ক্যাবিনেটে অন্য কোনো দলের সদস্য নেই। ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত ছিলেন কমিউনিটি সেক্রেটারি গ্রেগ ক্লার্ক, বিজনেস সেক্রেটারি সাজিদ জাভেদ এবং এমপ্লয়মেন্ট মিনিস্টার প্রীতি প্যাটেল। বৈঠকে ক্যামেরন বললেন তার সরকার হচ্ছে কর্মজীবী মানুষের সরকার। I would call it being the real party of working people, giving more and more people the
dignity of work, the dignity of having a paycheck, being able to keep more of their own money to spend as they choose, a home of their own, the peace of mind and security that comes from being able to raise a family and have a decent and secure retirement. ক্যামেরন সরকার শুরুতেই নজর দিতে চায় প্রতিশ্রুতি মোতাবেক বিভিন্ন সংস্কারে। বেনিফিট ক্যাপ বছরে 26,000 থেকে কমিয়ে 23,000 করা হবে। আর যেসব পরিবারে 3 থেকে 4 বছরের শিশু রয়েছে সেসব পরিবারকে সপ্তাহে 15 থেকে 30 ঘন্টা বেশি চাইল্ড কেয়ার সুবিধা দেওয়া হবে। বলা হচ্ছে ডেভিড ক্যামেরন নতুন ক্যাবিনেট নিয়ে ভিন্ন ইমেজ তৈরি করতে চান। তিনি চান কনজারভেটিভ পার্টিকে সকলের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে ব্রিটেনে বহুল আলোচিত হিউম্যান রাইটস অ্যাক্ট পরিবর্তন ও সংস্কার করতে চায় ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার। গত কোয়ালিশন সরকারের আমলে ক্ষমতার শরিক লিবডেম পার্টির বাধার মুখে এই আইনটি সংস্কার করতে না পারলেও এবার আইনটির সংস্কার প্রস্তাবনা নিয়ে আসছেন হোম সেক্রেটারি। হিউম্যান রাইটসের এই আইনটিতে পরিবর্তন আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ইমিগ্রেন্ট কমিউনিটি, এমনটি মনে করছেন আইনজীবীরা। শিমুল সূত্রধরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার ইব্রাহিম খলিল। ব্রিটেনে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998-কে ব্রিটিশ বিল অফ রাইটসে রূপান্তর করতে চায় কনজারভেটিভ সরকার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসা দলটির নির্বাচনী অঙ্গীকারও ছিল এটি। মানবাধিকার আইনের অপব্যবহার রোধে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হোম সেক্রেটারি তেরেসা মে। This government is already taking action to address the misinterpretation of Article 8 of the European Convention on Human Rights, the right to a private and family life. And we achieved reforms to the way in which the European Court works in the Brighton Declaration. বিশেষ করে এর মাধ্যমে ইমিগ্রেশনে ইউরোপিয়ান হিউম্যান রাইটস আর্টিকেল 8-এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে চায় সরকার। আইনটি পরিবর্তন হলে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের সুযোগ নিতে চায় এমন ইমিগ্রান্টদের পথ রুদ্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যারিস্টার মহিউদ্দিন। কেউ যদি কোনো কারণে ইউকে ল দ্বারা ইমিগ্রেশন আইন দ্বারা যদি রিফিউজ হয় তার ভিসা, তার ওয়ে থাকবে না ইউরোপিয়ান হিউম্যান রাইটস এই সুযোগটা নেওয়ার জন্য, এপিলের সুযোগ নেওয়ার জন্য। এখন যাদের ফ্যামিলি আছে তাদের ম্যাক্সিমাম কেস কিন্তু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফটা বিবেচনা করে, যেটা আসলে বিবেচনা করা হবে না। আর তখন তার ওয়ে থাকবে না দেশে ফিরে গিয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা ছাড়া। তবে শুধু আর্টিকেল 8 নয়, বরং হিউম্যান রাইটসের বাকি অধ্যায় তথা ব্যক্তি স্বাধীনতা, নির্যাতন বন্ধ, ন্যায় বিচারের অধিকার এবং বাক স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে জানান সলিসিটর মোহাম্মদ আবুল কালাম। হিউম্যান রাইটসের তো বিভিন্ন আর্টিকেল রয়েছে, শুধু যে ইমিগ্রেশনে হিউম্যান রাইটস ইউজ হয় সেটা কিন্তু ঠিক নয়। আপনি ক্রিমিনাল ট্রায়ালও হতে পারে, সিভিল ট্রায়ালও হতে পারে, যে কোনো কোর্টে আপনি যে কোনো স্টেজে হিউম্যান রাইটসটা করতে পারেন। আমরা একটু শঙ্কিত যে হিউম্যান রাইটস আদৌ থাকবে কি না। এক্ষেত্রে সবচেয়ে বেশি ইমিগ্রান্ট কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এই দুই আইনজীবী। মাইগ্রেন্ট কমিউনিটিতে একটা সিরিয়াস ইম্প্যাক্ট, হিউজ ইম্প্যাক্ট হবে। এই গভর্নমেন্টের প্রস্তাবনা অনুযায়ী যদি ইউরোপিয়ান হিউম্যান রাইটস ইউজ করা বন্ধ করে দেয় গভর্নমেন্ট, তাহলে ইমিগ্রান্ট খুব ক্ষতিগ্রস্ত হবে। এখন অপেক্ষার পালা কনজারভেটিভ সরকারের আগামী 5 বছরে কি প্রভাব পড়ে ইমিগ্রান্ট কমিউনিটিতে। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন। শহীদ মিনারের অন্যতম রূপকার ও বাংলাদেশের খ্যাতিমান নারী ভাস্কর্য শিল্পী নভেরা আহমেদকে প্যারিসের শালতমন গ্রামে সমাহিত করা হয়েছে। প্যারিসের সর্বস্তরের প্রবাসীরা তাকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শেষ বিদায় জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স ব্যুরো প্রধান লুৎফুর রহমান বাবু। একটা সাদামাটাভাবেই বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পীর পথিকৃৎ কিংবদন্তি শিল্পী নভেরা আহমেদকে প্যারিসের শালদমন গ্রামে সমাহিত করা হয়েছে। এই সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বক্তা অনুরাগীদের পাশাপাশি সেখানে উপস্থিত হন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, চিত্রশিল্পী শাহাবুদ্দিন, লেখিকা আনা ইসলাম, আশরাফুল ইসলাম, নাজিমুদ্দিন, এইচ.এস. হায়দার হোসেন, মোহাম্মদ আতিকুজ্জামান, আমিন খান হাজারি সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। সমাধি অনুষ্ঠানে তার কর্মের প্রশংসা ও তাকে না দেখার আক্ষেপ ছিল অনেকের কণ্ঠে। শ্রদ্ধাঞ্জলি জানাইতে এসেছি, উনি আমাদের জন্য একটা ইতিহাস। একটা বিশাল ক্ষতি হয়ে গেল, কারণ নভেরার যেই মাপের শিল্পী, যেই মাপের ভাস্কর্য শিল্পী, আজ থেকে 60-70 বছর একজন বাঙালি মেয়ে ওই পরিবেশে কাজ করেছেন। আমরা অনেক বড় কিছু হারিয়েছি যে নভেরা আহমেদকে হারিয়ে। তো এই দেশ আমাদের বাংলাদেশ। আমার সঙ্গে নভেরার 2বার দেখা হয়েছে এবং তার এক্সিবিশন দেখারও সৌভাগ্য হয়েছে। এটা আমার সারা জীবন মনে থাকবে। শিল্পী নভেরা আহমেদের অন্তিম শয়নে আমরা উপস্থিত হতে পেরে আমরা কিছুটা হলেও ধন্য। নভেরা আহমেদের মতন একজন ভাস্কর্য চলে যাওয়াতে ফ্রান্সের বাঙালি কমিউনিটি আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। অনুষ্ঠানে একটি শোক বইও খোলা হয়।
তার প্রতি ভালোবাসা জানাতে সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী গ্রেগরি ও কয়েকজন প্রতিবেশী। নবেরার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ দূতাবাস, ফ্রান্স আওয়ামী লীগ, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বা, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, বাংলা টিভি ইউকে সহ বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অভিমান নিয়ে চলে গেলেন ভাস্কর্য শিল্পী নবের আহমেদ। তার চলে যাওয়াতে ভাস্কর্য শিল্পীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি তার কর্মের মাধ্যমে এবং তার শিল্পের মাধ্যমে বেঁচে থাকবেন বাংলাদেশিদের হৃদয়ে যুগ যুগান্তরে। মোহাম্মদ লুৎফুরান বাবু, ফ্রান্স, বাংলা টিভি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকবে। অর্থনীতিতে সরকারি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আকার বাড়ছে আগামী বাজেটে। এবং অভিবাসী পাচারকারী দলগুলো নির্মূলে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংবাদের বাকি অংশে। ফিরে যাচ্ছি দেশের খবরে। অর্থনীতিতে সরকারি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আকার বাড়ানো হচ্ছে আগামী বাজেটে, এমন ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে বাজেট পরামর্শক সভায় একথা জানান তিনি। আকার বাড়ানোর কথা বললেও স্পষ্ট দিক নির্দেশনা ছিল না অর্থায়নের। সভায় ব্যবসায়ীরা শুল্ক কর সংক্রান্ত নানান সুবিধা চেয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। বিস্তারিত দেখুন রিপোর্ট থেকে। প্রায় শেষ পর্যায়ে বাজেট প্রণয়নের কাজ। এর মধ্যে শেষ হয়েছে কর ব্যবস্থাপনার নানা দিক নিয়ে লম্বা সময়ের আলোচনাও। তাই বাজেট দেওয়ার আগে সংশ্লিষ্ট সব মহলের সাথে সবচেয়ে বড় এই সভায় অর্থমন্ত্রীর ইঙ্গিত, এবারও আসছে বড় আকারের বাজেট। আর যুক্তি, আকার বড় না হলে জনগণকে প্রত্যাশা মাফিক সেবা দেওয়া সম্ভব নয়। তবে ঠিক কি আকারের বাজেট দেওয়া হতে পারে সে ব্যাপারে বলেননি পরিষ্কারভাবে। এই সরকারের একেবারে প্রাথমিক একটি লক্ষ্যমাত্রা ছিল যে আমরা বাজেটের আকার ব্যাপকভাবে বাড়াবো। কারণ বাজেট যদি বড় না হয় আপনি সেবা কি করে দেবেন? আপনি সেবা বাড়াবেন, সেবার মান উন্নত করবেন, আপনার দরকার অর্থ সংগ্রহ। এবারও বাজেটে নজর থাকছে কর ব্যবস্থাপনার উন্নয়ন ও সংস্কারের উপর। অর্থমন্ত্রীর দাবি, গেল 6 বছরে রাজস্ব আহরণ জিডিপির 3% বাড়ানো সম্ভব হয়েছে। আগামী 4 বছরে বাড়ানো হবে আরও 3%। এছাড়া তামাকের উপর কর বসানোর ক্ষেত্রে বাদ দেওয়া হচ্ছে মূল্যস্তর পদ্ধতিও। আমাদের সবচেয়ে বড় কর্তব্য হলো যে বিভিন্ন করের আওতায় আরো ব্যাপক সংখ্যক মানুষকে নিয়ে আসা। টোবাকোতে মাইক্রো ম্যানেজমেন্টে আমরা যাব না। অন্যান্য দেশে যেভাবে টোবাকোর উপর কর আদায় করা হয়, দেশের প্রায় 50% মানুষকে যে কোনোভাবে করের আওতায় আনা উচিত বলেও মনে করেন অর্থমন্ত্রী। জনবান্ধব এবং সেটা ব্যাপকভাবে আপনাদের উপদেশের উপরে গঠিত, স্থাপিত, বর্ধিত এবং সেইভাবেই এটা চলবে বলে আমি বিশ্বাস করি। সিলেটে মঙ্গলবার দুপুরে পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়েছে। দুবারের কয়েক সেকেন্ডের ভূমিকম্পে বেশ কয়েকটি কম্পন হবার ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় বহুতল ভবন থেকে সকলেই ভয়ে নিচে নামতে থাকেন। এ সময় পথচারীদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দেয়। উল্লেখ্য, এর আগেও সিলেটে পরপর 3 দিন ভূমিকম্প অনুভূত হয়। বার্কিং অ্যান্ড ডেগেনহাম এলাকার পঞ্চমবারের মতো লেবার দলীয় এমপি মার্গারেট হজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বার্কিং অ্যান্ড ডেগেনহাম লেবার পার্টির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ফান্ডরেজিং সভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় প্রবীণ রাজনীতিবিদ মার্গারেট হজ তাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করায় লেবার দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার দল ক্ষমতায় আসতে না পারলেও কনজারভেটিভ দলের অপ্রয়োজনীয় সকল প্রকার বাজেট কাটের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবেন। স্থানীয় একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বার্কিং অ্যান্ড ডেগেনহাম লেবার দলের চেয়ারম্যান ফয়জুর রহমান।
ইতালির গালারাতে বৈশাখী মেলা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ। সকলেই সমবেত হয়ে বর্ষবরণ অনুষ্ঠানে বাংলা কৃষ্টি ও সংস্কৃতির প্রতি নিজেদের মমত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটালেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার। ইতালির গালারাতে বৈশাখী মেলা উদযাপন পরিষদ গালারাতের উদ্যোগে স্থানীয় একটি পার্কে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা 1422। একতারা ঢোল, দেশীয় বাদ্যযন্ত্র সহ গালারাতের স্টেশন থেকে সকাল 11টায় শুরু হয় শোভাযাত্রা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিয়া ইউনিয়ন ইউরোপা পার্কে এসে শেষ হয়। নূর মোহাম্মদ মালেক, মাইনুল হাসান, ফিরোজ মুন্সি, মিজানুর রহমান, সিরাজ হাওলাদার, গোলাম মোস্তফা ও কবির আহমেদের তত্ত্বাবধানে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ। সংস্কৃতির উদযাপন এবং এটা আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারছি। ছোট ছোট বাংলাদেশ ধন্যবাদ। এই অনুষ্ঠানে এসে আমরা অনেক আনন্দিত। বারে বারে মনে হচ্ছে এসো হে বৈশাখ। সবাই একত্রিত হলাম 1422 সালে। সবাইকে শুভেচ্ছা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি গালারাতের মেয়র ও আসুসরে এবং মিলান আওয়ামী লীগ ও বিএনপি সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন খেলাধুলার আয়োজন ছাড়াও দেশীয় বাহারি পিঠা ও পান্তা ইলিশ ভর্তা সহ খাবারের স্টল ছিল লোভনীয়। শেষে করা হয় পুরস্কার বিতরণ। নাচে গানে শত শত দর্শকের মন মাতালো লন্ডন থেকে আগত শিল্পী হাসি রানী, সুমন শরীফ, মানসিব, তানিম, রোমেন বাংলাদেশিদের জনসমুদ্র দেখেই বোঝা যায় গালারাতের এই পার্কে নেমে এসেছে এক টুকরো বাংলাদেশ। ইতালির গালারাত থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি নিউজ। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপিকে আরও শক্তিশালী করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সৌদি আরব প্রতিনিধি এমদাদুল হক জানিয়েছেন, বিএনপি নেতা আলহাজ আব্দুর রহমান ও আনোয়ার হোসেন রাজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান, এরশাদ আহমেদ, গিয়াসউদ্দিন মারুফ, বাহারউদ্দিন বাদল ও শাহ আলম সহ আরও অনেকেই। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপের দেশগুলোতে অভিবাসী পাচারকারী দলগুলো নির্মূলে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি। একের পর এক নৌযান ডুবে ভূমধ্যসাগরে অভিবাসীদের প্রাণহানির ঘটনা বন্ধ করা সহ পাচারকারীদের রুখতে গত মাসে কঠোর ব্যবস্থা নেবার পরিকল্পনায় একমত হন ইইউ নেতারা। পাচারকারীদের ঘাঁটি হিসেবে পরিচিত লিবিয়া ইইউ এর এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। লিবিয়ার জাতিসংঘ দূত বলেছেন, ইইউ এর উদ্দেশ্য কি তা স্পষ্ট নয়। তাছাড়া লিবিয়ার সরকারের সঙ্গেও এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। এবছর নৌকায় করে ইউরোপের দেশগুলোতে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নিহত হয়েছে 1800 অভিবাসী। গত বছর একই সময়ের তুলনায় এই সংখ্যা 20 গুণ বেশি। জাতিসংঘের হিসেব মতে প্রায় 60,000 মানুষ এবছর এমন বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেবার চেষ্টা করেছে। উল্লেখ্য, ইরিত্রিয়া, নাইজেরিয়া, সিরিয়া ও সোমালিয়ার মতো গরিব এবং সংঘর্ষ বিক্ষুব্ধ দেশগুলো থেকে পালানো মানুষেরাই জীবনের ঝুঁকি নিয়ে এ পথে যাত্রা করে। ক্রিকেট। সবশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। নবম স্থানে থাকা মুশফিকুর রহিমের দলের পয়েন্ট এখন 6 বেড়ে হয়েছে 39। টেস্ট র্যাঙ্কিং বাৎসরিক হালনাগাদ হবার কারণে সোমবার প্রকাশিত আইসিসির এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। এতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে পাকিস্তান আর ভারতের অবস্থানে। 3 ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত, আর 3 ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাকিস্তান। এদিকে শ্রীলঙ্কাও 1 ধাপ পিছিয়ে 7-এ নেমে গেছে।
পিছিয়েছে ইংল্যান্ডও। এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে তারা। এদিকে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের, 2 ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে কিউইরা, আর অষ্টম স্থান ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পরে সব শেষে থাকা জিম্বাবুয়ে 13 পয়েন্ট হারিয়েছে, তাদের পয়েন্ট এখন 5। শীর্ষ 2 স্থানে কোনো পরিবর্তন হয়নি, তবে রেটিং পয়েন্ট কম বেশি হওয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান বেড়েছে দক্ষিণ আফ্রিকার। শীর্ষে থাকা প্রোটিয়াদের পয়েন্ট 6 বেড়ে হয়েছে 130, আর 10 পয়েন্ট হারানো অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন 108। খেলার আরো খবর। ওয়েলসের রাজধানী কার্ডিফে স্পোর্টস ওয়েলস ন্যাশনাল সেন্টারে কার্ডিফ বাংলাদেশে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে এবং হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট কার্ডিফ 2015 অনুষ্ঠিত হয়েছে। আমাদের কার্ডিফ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, কার্ডিফের প্রতিযোগীদের সাথে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, নিউপোর্ট সহ অন্যান্য অনেক শহর থেকে আগত প্রতিযোগীরা আনন্দঘন পরিবেশে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিফের ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ। 3টি গ্রুপে বিভক্ত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ অংশে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বুধবার ইংল্যান্ডের আবহাওয়া মেঘলা থাকবে এবং ওয়েলসের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছে ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের বুধবারের সম্ভাব্য তাপমাত্রা। সংবাদ শেষ করতে যাচ্ছি, যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। গত মাসের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে আবারও শক্তিশালী ভূমিকম্পের শিকার হল নেপাল, 41 জন নিহত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2 মাসেরও বেশি সময় পর খোঁজ মিলল বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ব্রিটেনে বহুল আলোচিত হিউম্যান রাইটস অ্যাক্ট সংস্কার করতে চায় ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার। অর্থনীতিতে সরকারি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আকার বাড়ছে আগামী বাজেটে। এবং অভিবাসী পাচারকারী দলগুলো নির্মূলে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।